আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। গ্র্যাচুইটি বা আনুতোষিক এই প্রশ্নটি যদি টিকা আকারে আসে তাহলে কীভাবে লিখব, তাই না? বিভাগীয় পরীক্ষায় প্রশ্নটি 10 বার এসেছিল বিগত পরীক্ষায়। তো প্রথমে ওই যে চাকরি ও বেতনাদি আদেশ 2015 বিধি 10-1 গ্র্যাচুইটি সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? কোনো সরকারি কর্মচারী নির্ধারিত সময় চাকরি সম্পন্ন করার পর অবসরকালীন সময় এককালীন যে আর্থিক সুবিধা পায় তাকেই গ্র্যাচুইটি বা আনুতোষিক বলে। ভালো করে লক্ষ্য করি, কোনো সরকারি কর্মচারী নির্ধারিত সময় চাকরি সম্পন্ন করার পর অবসরের সময় এককালীন যে টাকা পায়, আর্থিক সুবিধা পায়, সে অংশকে গ্র্যাচুইটি বলে। এখন গ্র্যাচুইটি নির্ধারণের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো বিবেচিত হয় তা হচ্ছে যে 5 বছর বা তার বেশি, মানে কমপক্ষে 5 বছর হতে হবে, 5 বছর বা তার বেশি কিন্তু 10 বছরের কম, এই সময়ের মধ্যে প্রতি 1 টাকার জন্য 265 টাকা করে আনুতোষিক পাবেন। 10 বছর বা তার বেশি কিন্তু 15 বছরের কম, সেই ক্ষেত্রে এই 1 টাকার জন্য 260 টাকা পাবেন। 15 বছরের বা তার বেশি কিন্তু 20 বছরের কম, এটা প্রতি 1 টাকার জন্য 245 টাকা পাবেন। এবং এই যে 20 বছর বা তার বেশি, 20 বছর বা তার বেশি সময়ের জন্য প্রতি 1 টাকার ক্ষেত্রে 1 টাকার জন্য এই 230 টাকা পাবেন। তো এই ক্ষেত্রে সবাই সাধারণত এই 230 টাকা হারেই পায়, কারণ সবাই তো চাকরি জীবন সম্পূর্ণ অতিবাহিত করে, তাই না? তো পরীক্ষায় যদি টিকা আকারে আসে, এর পাশাপাশি আমরা আরও তথ্য বেশি উপস্থাপন করার চেষ্টা করব, তবে এইটুকু মিনিমাম লিখতে হবেই। তো এবার আসি বৈদেশিক নিয়োগ। তো বৈদেশিক নিয়োগ মানে বিদেশে নিয়োগ, তাই না? এই প্রশ্নটি একবার এসেছিল বিগত পরীক্ষায় শিক্ষায়। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বৈদেশিক নিয়োগ নীতি আছে 2007, এর আলোকে বৈদেশিক নিয়োগ অর্থাৎ বিদেশি নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। ছোট্ট একটি প্রশ্ন, এর পাশাপাশি আমরা আরও লেখার চেষ্টা করব, তবে এইটুকু বিধিতে আছে তো এইটুকু মিনিমাম লিখতেই হবে। লক্ষ্য করি, যে কোনো দেশ বা সংস্থার সাথে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় প্রাপ্ত চাকরির সুযোগ বা যা শ্রম বা কর্মসংস্থান মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ লাভ করা। অর্থাৎ কোনো বিদেশে যদি কেউ চাকরি করতে চায় তাহলে দ্বিপাক্ষিক চুক্তির আওতায়, বিশেষ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ লাভ করতে হবে। ওই বিষয়টি খেয়াল রাখবে। পাশাপাশি আরও আমরা লিখতে পারি নিজেদের মতো করে, তাই না? মিনিমাম লিখতে হবে। এরপরে উদ্বৃত্ত কর্মচারী বলতে কি বুঝি, বা উদ্বৃত্ত গণ কর্মচারী বলতে, এই প্রশ্নটি 2 বার এসেছিল শিক্ষায়। উদ্বৃত্ত গণ কর্মচারী বলতে বোঝায় এই যে উদ্বৃত্ত কর্মচারী আত্মীকরণ অধ্যাদেশ 1985 সালের বিধি 2 এর ইতে এই উদ্বৃত্ত কর্মচারী বা উদ্বৃত্ত গণ কর্মচারী সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? উদ্বৃত্ত গণ কর্মচারী অর্থ যার পদ প্রশাসনিক পুনর্গঠনের জন্য সরকার কর্তৃক বিলুপ্ত হয়েছে, অথবা তদানীন্তন পাকিস্তান সরকারের যে সকল কর্মচারী স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের যোগদান করেছেন বা যে সকল কর্মচারী আত্মীকরণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে, এগুলো হচ্ছে উদ্বৃত্ত কর্মচারী। অর্থাৎ আত্মীকরণের মাধ্যমে বিশেষ করে অনেক সময় প্রশাসনিক পুনর্গঠনের ক্ষেত্রে এই যে সমস্ত পদ বা কোনো কিছু বিলুপ্ত করা হয় তাদেরকে আবার পুনরায়, যেমন এই যে পাকিস্তানের সরকারের সময় যে সমস্ত স্বাধীনতার পর যে কর্মচারীগণ বাংলাদেশে পুনরায় আত্মীকরণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন, এগুলো সহ এগুলোকে উদ্বৃত্ত কর্মচারী বলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আরও কিছু লক্ষ্য করি। অব্যবহৃত পূর্বের স্কেলের সম স্কেলভুক্ত পদে আত্মীকরণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত না হলে কোনো পদে আত্মীকরণ করা যাবে না। কোনোরূপ পরীক্ষা বা বাছাইয়ের বিবেচনা হবে না, অর্থাৎ অংশ নিতে হবে না। অর্থাৎ এখানে বলছে যে উদ্বৃত্ত কর্মচারীদের আত্মীকরণের ক্ষেত্রে কোনোরূপ পরীক্ষা নেওয়া যাবে না, তাই না? এই কথা বলেছে। এছাড়া আরও বলা হয়েছে আত্মীকরণের সময় কর্ম কমিশনের সাথে পরামর্শের প্রয়োজন হবে না। এই বিষয়গুলি উদ্বৃত্ত কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার আসে গণ কর্মচারী কারা, তাই না? এই প্রশ্নটি টিকা আকারে 5 বার এসেছিল বিগত পরীক্ষায়। গণকর্মচারী হচ্ছে এই যে গণকর্মচারী শৃঙ্খলা
নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 সালের 2-এর গণকর্মচারী সম্পর্কে বলা হয়েছে। কত যে বিধিমালা আছে তা না, এগুলি মনে রাখাই জটিল, তারপরেও মনে রাখতে হবে পরীক্ষার জন্য। যাই হোক, গণকর্মচারীর অন্তর্ভুক্ত হবে প্রজাতন্ত্রের কর্মে অথবা কোনো কর্পোরেশনে অথবা জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষের কর্মে নিয়োজিত কর্মচারী, এইগুলি গণকর্মচারী হিসেবে বিশেষ করে বিবেচিত হবে এইগুলি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে নিম্নোক্ত কর্মচারীগণ গণকর্মচারী এর অন্তর্ভুক্ত হবেন না। সেগুলি কারা? প্রতিরক্ষা বাহিনীর কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারী, অস্থায়ী মেয়াদের জন্য গঠিত কমিশন, কমিটি বা বোর্ডে নিযুক্ত কোনো ব্যক্তি, কোনো আইনের অধীনে নির্বাচিত বা মনোনীত কোনো ব্যক্তি, তারপরে ওয়ার্ক চার্ট কর্মচারী, এগুলি এই গণকর্মচারীর অন্তর্ভুক্ত হবেন না কিন্তু। এবার আসি এই যে অবসরোত্তর ছুটি, PRL, যার পূর্ণরূপ হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট লিভ। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 7 বার এসেছে পরীক্ষায়। আমাদেরও একসময় হয়তো আল্লাহ যদি তৌফিক দান করে PRL-এ যেতে হবে একসময়, তাই না? যাই হোক, এখন সরকারি চাকরি আইন 2018 বিধি 47-এ নির্ধারিত ছুটি বিধিমালা এবং নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এ এই বিধি 10-এ এই অবসরোত্তর ছুটি বা PRL সম্পর্কে বলা হয়েছে। এটা সরকারি চাকরি আইন 2018-তেও আছে, যেখানে 47 বিধিতে বলা আছে, আর নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর 10-এ বলা আছে, বিধি 10-এ বলা আছে। প্রথমে দেখি সরকারি চাকরি আইন 2018 47 বিধিতে কি বলা আছে। এখানে বলা হয়েছে কোনো কর্মচারীর অবসর গ্রহণের বা চাকরির অবসরের ক্ষেত্রে ছুটি পাওনা সাপেক্ষে অবসরোত্তর ছুটি প্রাপ্য হবেন। অর্থাৎ কারো যদি ছুটি পাওনা থাকে সে চাকরি শেষে অবসরোত্তর ছুটি পাবেন। এই ধরনের ছুটির মেয়াদ অবসর গ্রহণের বা চাকরির অবসানের তারিখ থেকে এই 1 বছর পর্যন্ত বর্ধিত করা হবে। অর্থাৎ ওই যে আমরা অনেক সময় 1 বছর প্রতিষ্ঠানে না যেয়েও যে 1 বছর ফুল বেতনে প্রতি মাসে মাসে টাকা পায়, তাই না? এটা হচ্ছে মূলত PRL-এ থাকা, মানে অবসরোত্তর ছুটি যাকে বলা হয়। এক্ষেত্রে নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 10-এ কি বলা আছে লক্ষ্য করি। বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণের দিনে ছুটি হিসেবে জমাকৃত ছুটি তামাদি হয়ে যায়, যার কারণে কর্মচারীর বয়স 59 বা এবং মুক্তিযোদ্ধা কর্মচারীদের বয়স 60 বছর পূর্তির পূর্বে অবসরোত্তর ছুটি আবেদন করতে হয়। অর্থাৎ এই 2 বিধিতে কিন্তু 2টা বিষয় বলা আছে, তাই না? এখানে 1959-এর বিধি 10-এ বলেছেন যে বার্ধক্যজনিত কারণে জমাকৃত ছুটি তামাদি হয়ে যায়, সেই কারণে ওই 59 বছর যখন বয়স হয় সাধারণ কর্মচারীদের, আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 60 বছর বয়সের পূর্তির পূর্বেই এই অবসরোত্তর ছুটির জন্য আবেদন করতে হয়। এবং কিছু শর্ত সাপেক্ষে অবসরোত্তর ছুটি পাওয়া যায়, সেই শর্তগুলো আমরা এখন দেখব। প্রথমে আসি, যে তারিখে অবসর গ্রহণ করতে অবসরোত্তর ছুটি ভোগ করতে ইচ্ছুক ওই তারিখ হতে এর পূর্বে কমপক্ষে 30 দিন পূর্বে আবেদন করতে হবে। অর্থাৎ যে তারিখ থেকে ছুটিতে যাবে তার 30 দিন আগে আবেদন করতে হবে। বিষয়টি কিন্তু জেনে রাখা ভালো, তাই না? ভুল যেন না হয়। যে তারিখ থেকে অবসরোত্তর ছুটি ভোগ করতে ইচ্ছুক আবেদনপত্রে উক্ত তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবসরোত্তর তারিখের মেয়াদও উল্লেখ করতে হবে। ছুটির প্রাপ্যতার রিপোর্ট সংগ্রহপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো এই শর্তগুলি কিন্তু বিশেষ করে পূরণ করতে হবে এই PRL-এর ক্ষেত্রে। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব, অনেক সময় পরীক্ষা যদি আসে আমরা এইভাবে লেখার চেষ্টা করব। তো এবার আসি উপহার দেয়া নেয়া। আচ্ছা, এই যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, এতে এই আচরণ বিধিমালা যে আছে সেখানে এই উপহার দেয়া নেওয়া সম্পর্কে বলা আছে। এই প্রশ্নটি কিন্তু 20 বার এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 20 বার এসেছে, তাই না? তো যাই সমস্যার সমাধানে কীভাবে করতে হয়, কীভাবে লিখতে হবে লক্ষ্য করি। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1959-এর বিধি 5-এ উপহার দেয়া নেওয়া সম্পর্কে বলা হয়েছে। বিধি 5-এ বলা হয়েছে, তাই না? 1979-এর বিধি 5-এ কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নিকটাত্মীয় ও বন্ধু ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট থেকে সাধারণত উপহার গ্রহণ করতে পারবে না। নিকটাত্মীয় বা বন্ধু ব্যতীত কারো কাছ থেকে উপহার নিতে পারবে না। তবে কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? ধর্মীয় বা সামাজিক উপহারের ক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠানের উপহারের ক্ষেত্রে 25,000 টাকার বেশি নেওয়া যাবে না।
উপহার গ্রহণ করলে উপহারদাতার নিকট কোনরূপ সরকারি কর্তব্য পালনে বাধ্যবাধকতার আবদ্ধ করে কি না এই বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ কারো কাছ থেকে যদি উপহার গ্রহণ করি সেখানে যদি কোনো সরকারি কাজ করে দেওয়ার কোনো বিষয় যদি বাধ্যবাধকতা আছে কিনা সেইটা সন্দেহ হলে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। আরও রয়েছে, লক্ষ্য করি, বিদেশি রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধির কোনো উপহার প্রদানের প্রস্তাব করলে মনোকষ্ট না নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। আর তা সম্ভব না হলে উপহার গ্রহণ বিষয়টি নিষ্পত্তির আদেশের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপহার গ্রহণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে। ঠিক আছে। এছাড়াও রয়েছে কিছু বিষয়, সেটা যেমন সচিব বা পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা 5,000 টাকা মূল্যের উপহার নিতে পারবেন। ঠিক আছে, এই বিষয়গুলি আমরা মনে রাখা চাই। আরেকটা আছে, সেটা হচ্ছে এখতিয়ারাধীন এলাকায় পুনরায় অমিতব্যয়ী আতিথ্য গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ কিছু একটা জায়গায় আমি বারবার যে আতিথ্য গ্রহণ করি, তাই না, মানে সেই ক্ষেত্রে বারবার আতিথ্য গ্রহণ করতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু বলা আছে এখানে। তো পরীক্ষায় যদি আসে এইগুলোর পাশাপাশি আমরা আরও আমাদের জানা থাকলে সেগুলি লেখার চেষ্টা করব। এবার আসি সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ। সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ, এটি 15 বার এসেছে। এইটাও কিন্তু সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 আলোকে আলোচনা করব। কি বলা আছে বিধিতে লক্ষ্য করি। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 বিধি 8-এ সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ সম্পর্কে বলা হয়েছে। 8-এ বলা আছে, বিধি 8-এ। আর ওইখানে উপহারটা বলা ছিল বিধি 5-এ, আর তহবিল সংগ্রহের কথা বলেছে বিধি 8-এ। এই বিধিগুলোও কিন্তু মনে রাখার চেষ্টা করব। সেখানে বলা হয়েছে সরকারকে অবহিতকরণ ব্যতীত সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ করা যাবে না। সরকারকে না জানিয়ে কোনো টাকা পয়সা কারো নেওয়া যাবে না, তহবিল সংগ্রহের জন্য কোনো টাকা পয়সা কালেকশন করা যাবে না। কোনো অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আংশিক ব্যয় স্থানীয় অনুদানের দ্বারা মেটানোর প্রয়োজন হলে সরকারকে অবহিতকরণ ছাড়াই একজন সরকারি কর্মচারী উক্ত তহবিল সংগ্রহ করতে পারবে। এখানে আবার একটা কথা বলা হয়েছে, যদি অনুমোদিত উন্নয়ন প্রকল্প হয়, যে উন্নয়ন কোনো প্রকল্পের আংশিক ব্যয় স্থানীয় অনুদানের মাধ্যমে মেটাতে চাই, সেক্ষেত্রে সরকারি অবহিতকরণ ছাড়াই সংগ্রহ করা যাবে এই ধরনের তহবিল। এছাড়া আরও রয়েছে, সরকারের অনুমতি ব্যতীত তহবিল সংরক্ষণে নিম্নোক্ত শর্তাদি পালন করতে হবে। যেমন কোনো ব্যক্তির বিশেষের কাছে এমন কোনো আবেদন করা যাবে না যা সরকারি দায়িত্ব পালনের উপর প্রভাব পড়ে। আবার আরও কিছু তথ্য লক্ষ্য করি। চাঁদা আদায়ের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে জড়ানো যাবে না। সরকারি কাজে অবহেলা পরিলক্ষিত হলে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী হবেন। অফিস সময়ে তহবিল সংগ্রহ করা যাবে না। অনেক নিয়ম কিন্তু। তহবিল সংগ্রহে সরকারি কর্মচারীর কোনো ধরনের চাপ বা জোর প্রয়োগ করা যাবে না। এছাড়াও বিজিবি, পুলিশ, আয়কর বিভাগ এবং খাদ্য বিভাগের কোনো কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ করা যাবে না। অর্থাৎ এদের মাধ্যমে তহবিল সংগ্রহ করা যাবে না। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরীক্ষায় যদি আসে তাহলে ইনশাল্লাহ লিখতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে ধার গ্রহণ ও প্রদান। আচ্ছা, ধার গ্রহণ ও প্রদান, এই প্রশ্নটি 12 বার এসেছে প্রশ্নটি পরীক্ষায় টিকা আকারে। তা আবার যদি আসে বিভাগীয় পরীক্ষায় কীভাবে লিখবো সেটাই আজকের আলোচনা। ধার গ্রহণ ও প্রদান। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-এর 10-এ বিধি 10-এ ধার গ্রহণ সম্পর্কে প্রদান সম্পর্কে বলা হয়েছে। এখানে এই যে উপহার দেয়া নেওয়া সম্পর্কে বলা ছিল বিধি 5-এ, আর এই তহবিল সংগ্রহ সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ এটা বলা ছিল 8-এ, এবং ধার গ্রহণ ও প্রদান সম্পর্কে বলা আছে এই বিধির 10-এ, তাই না? এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। বিধি মনে রাখলে পরে বেশি ভালো মার্কস পাওয়া যায়। কি বলা হয়েছে বিধিতে লক্ষ্য করি। ধার গ্রহণ ও প্রদান সম্পর্কে এখতিয়ারাধীন এলাকায় বা দাপ্তরিক কার্য সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে ঋণ ধার গ্রহণ বা প্রদান করা যাবে না। তবে যৌথ মূলধনী কারবারির বা যৌথ মূলধনী কোম্পানির বা ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে স্বাভাবিক লেনদেন এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে একজন যৌথ মূলধনী কোম্পানি শেয়ার কিনতে পারে, ব্যাংকে টাকা রাখতে পারে, ব্যাংকে থেকে ঋণ নিতে পারে, সেই ক্ষেত্রে এইটা প্রযোজ্য হবে না। এখানে ঋণ নেওয়া যাবে, ধার নেওয়া যাবে, তাই বলছে। আরও বলা হয়েছে এখতিয়ারাধীন এলাকার কোনো ব্যক্তির নিকট থেকে ধার গ্রহণ করে আর্থিক দায়বদ্ধ হলে সংশ্লিষ্ট কর্মচারীর সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট অবস্থা সম্পর্কে ঘোষণা প্রদান করবেন। অর্থাৎ যে এখতিয়ারাধীন এলাকায়, যে এলাকায় তিনি চাকরি করবেন, সেই এলাকায় কারো কাছ থেকে যদি ধার গ্রহণ সম্পর্কে আর্থিকভাবে দায়বদ্ধ হন, তাহলে বিশেষ করে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারকে বিষয়টি জানাতে হবে, তাই বলছে। এক্ষেত্রে নন গেজেটেড কর্মচারীগণ অফিস প্রধানের নিকট বর্ণিত অবস্থা সম্পর্কে ঘোষণা করবেন। নন গেজেটেড কর্মচারী হলে অফিস প্রধান যিনি থাকবেন ওনার কাছে এই ঘোষণা করবেন যে আমি এই বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। নিবন্ধন, তবে এখানে একটা কথা বলা আছে, নিবন্ধনকৃত সমবায় সমিতি হতে ঋণ গ্রহণ বা প্রদান করতে পারবেন। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো শেয়ার যৌথমূলধনী কোম্পানি অথবা ব্যাংকের সাথে লেনদেন করতে পারবে। তারপরে নিবন্ধনকৃত সমবায় সমিতির সাথে ঋণ গ্রহণ প্রদান করতে পারবেন। এই বিষয়গুলি সম্পর্কে বলা হয়েছে। এবার আসি এই মূল্যবান সামগ্রী স্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর, অর্থাৎ জমি জমা কেনা বেচা করি না, সেই বিষয়ে কি বলেছে এখানে বলেছে। বিগত পরীক্ষার প্রশ্ন কিন্তু 20 বার এসেছে টিকা আকারে, আবার যদি আসে সেজন্য আজকের আলোচনা। এই প্রশ্নটি এই যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 11-তে মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে এখতিয়ারাধীন এলাকায় 2,50,000 টাকার অধিক মূল্যের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় বা কোনো পন্থায় হস্তান্তর করতে পারবেন না। অর্থাৎ সর্বোচ্চ 2,50,000 টাকার বেশি মূল্যের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না, ক্রয় বা হস্তান্তর করতে পারবেন না। তবে প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রধান বলতে এই যে মন্ত্রণালয়ের সচিবের নিকট এবং মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের নিকট ইচ্ছা পোষণ করবেন। এই বিষয়গুলি যদি অবগত করতে হবে, কাদের অবগত করতে হবে? বিভাগীয় প্রধান হিসেবে এই যে মন্ত্রণালয়ের সচিব এর নিকট এই বিষয়টি জানাতে হবে। আর মন্ত্রণালয়ের সচিব মহোদয় এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে বিষয়টি সরকারের কাছে ইচ্ছা পোষণ করবেন কোনো কিছু ক্রয় বিক্রয় করার দরকার হলে স্থায়ী সম্পদ। তবে সংশ্লিষ্ট কর্মচারী তার অধস্তন কর্মচারীর সাথে সকল প্রকার লেনদেনের ক্ষেত্রে পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। অর্থাৎ মাঝখানের যে ব্যক্তি তিনি যদি কোনো কিছু নিচের লোকজনের সাথে অধস্তন কর্মকর্তার সাথে কোনো লেনদেন করতে চান, তাহলে সেটি ওই মাঝখানে যিনি আছেন তার উপরের কর্মকর্তার সাথে তিনি বিষয়টি অবহিত করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন, এই কথা বলছে। আরও কিছু বিষয় বলা হয়েছে। সরকারি কর্মচারী বা তার পরিবারের কোনো সদস্য পূর্ব অনুমোদন ব্যতীত কি কি করতে পারবেন না? বাংলাদেশে অবস্থিত কোনো স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর করতে পারবেন না। সরকারের অনুমতি ব্যতীত বিদেশে কোনো সম্পত্তি কিনতেও পারবেন না, বিদেশে কোনো সম্পদ থাকলে বিক্রি করতে পারবেন না। কোনো বিদেশি নাগরিক, বিদেশি সরকার, বিদেশি সংস্থার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবেন না। তো এইগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার হওয়ার সম্ভাবনা নাই, তাই না? এইগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তো যাই হোক, বাস্তবায়ন তো অবশ্যই সরকার করার চেষ্টা করবে, আর আমরা চেষ্টা করব পরীক্ষায় কীভাবে ভালোভাবে লেখা যায় সেই জন্য মুখস্থ করে রাখা, এই আর কি। সম্পত্তির ঘোষণা, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 18 বার এসেছে। 18 বার এসেছে প্রশ্নটি। এই প্রশ্নটি সম্পর্কে বলা হয়েছে যে এই যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 13-তে বলা হয়েছে সম্পত্তির ঘোষণা সম্পর্কে, তাই না? বিধি 10-এ কি বলা ছিল? ধার গ্রহণ ও প্রদান সম্পর্কে। বিধি 11-তে বলা ছিল মূল্যবান সামগ্রী হস্তান্তর সম্পর্কিত, তাই না? আর বিধি 13-তে বলা আছে এই সম্পত্তির ঘোষণা, 1979 সালের বিধি যেটা আছে। কি বলেছে? চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট তার এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন দখলে থাকা কোনো শেয়ার সার্টিফিকেট, সিকিউরিটি, বিমা পলিসি বা মোট 50,000 টাকার বা ততোধিক মূল্যের অলঙ্কারাদি যদি থাকে, স্থাবর অস্থাবর সম্পত্তি যদি থাকে, সেগুলো ঘোষণা করবেন। হ্যাঁ, এই ঘোষণার বিশেষ করে নিচের বিষয়াদি উল্লেখ করতে হবে। এই ঘোষণার মধ্যে নিচের বিষয়গুলি উল্লেখ থাকবে। কি কি থাকবে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যে জেলায় সম্পত্তি অবস্থিত সেই জেলার নাম লেখা থাকবে। মোট 50,000 টাকার অধিক মূল্যের সম্পত্তি থাকলে, অলঙ্কারাদি থাকলে সেগুলি আলাদাভাবে প্রদর্শন করতে হবে। প্রত্যেক সরকারি কর্মচারীর 5 বছর পর পর ডিসেম্বর মাসে বিগত 5 বছরের হিসাব বিবরণীতে প্রদর্শিত সম্পত্তির হ্রাস বৃদ্ধি পরিমাণ এবং বিবরণীর মাধ্যমে হিসাব বিবরণীর মাধ্যমে যথাযথভাবে দাখিল করতে হবে সরকারের নিকট। অর্থাৎ চাকরিতে যখন প্রবেশ করবে তখন একবার হিসাব বিবরণী দিতে হবে কি কি আছে না আছে। আবার প্রতি 5 বছর পর পর এই বিশেষ করে ডিসেম্বর মাসে বিগত 5 বছরের হিসাব বিবরণীতে সম্পত্তির হ্রাস বৃদ্ধির পরিমাণ উল্লেখ করে দিতে হবে। এবার আসি ফটকাবাজি বা বিনিয়োগ। এই প্রশ্নটি 8 বার এসেছে পরীক্ষায়, তাই না? এইখানে বলা হয়েছে যে
এটাও এই 1979 সালের আচরণ বিধিমালা আছে, এর বিধি 15-তে ফটকাবাজি ও বিনিয়োগ সম্পর্কে বলা হয়েছে। কোনো সরকারি কর্মচারী ফটকাবাজ কারবারে বিনিয়োগের ফটকাবাজি করতে পারবেন না। ফটকা কারবারে বিনিয়োগ করে ফটকাবাজি করতে পারবেন না। এখন উল্লেখ্য যে মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে ওঠানামা করে বা অভ্যাসগতভাবে কোনো সিকিউরিটিজের ক্রয় বিক্রয় বিনিয়োগের ফটকাবাজি হিসেবে গণ্য হবে। অর্থাৎ অস্বাভাবিকভাবে যদি ওঠানামা করে সেটি ফটকাবাজির মধ্যে গণ্য হবে। যে বিনিয়োগের ফলে সরকারি কর্মচারী কার্য সম্পাদনে প্রভাবিত হতে পারে, অর্থাৎ প্রভাবান্বিত হতে পারে, অর্থাৎ যে বিনিয়োগ করলে সরকারি কাজে ব্যাঘাত ঘটবে, ব্যত্যয় ঘটবে, সেই বিনিয়োগও করা যাবে না, সেখানে বিনিয়োগ করা যাবে না। আরও বিষয়ে বলা হয়েছে সরকারি অথবা এই যে সরকারি কর্তব্য সম্পাদনের বিব্রতকর বা পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সরকারি কর্মচারী নিজে সেরূপ কোনো বিনিয়োগ করলে বা তার পরিবারের সদস্যকে এরকম কোনো বিনিয়োগের অনুমতি প্রদান করতে পারবেন না। অর্থাৎ এমন কোনো জায়গায় বিনিয়োগ করা যাবে না যেখানে সরকার বিব্রত বোধ করবে, সরকার সেই ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে না। যে চাকরি করবে তার আত্মীয় স্বজনকেও এই বিষয় থেকে অনুমতি করতে পারবেন না এই ধরনের বিনিয়োগে। কোনো সরকারি কর্মচারী এমন কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবেন না যা কোনো প্রকার পরিপ্রেক্ষিত যার মূল্য পরিবর্তন হয়, প্রতিনিয়ত পরিবর্তন হয়, এরকম ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে না। সিকিউরিটিজ বা বিনিয়োগ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হলে এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ এইখানে যদি আমি কোনটা যাবে না সেই বিষয়ে যদি সন্দেহ হয় আমার যে এই ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবো কি পারবো না, সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তটা চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে, সে কথা বলছে। তো এবার আছে ব্যক্তিগত ব্যবসা বা চাকরি। এই প্রশ্নটি 9 বার এসেছে বিগত পরীক্ষায়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে একজন সরকারি কর্মচারী ব্যক্তিগত ব্যবসা করতে পারবেন কিনা বা এই চাকরির পাশাপাশি অন্য চাকরি করতে পারবেন কিনা সে কথা বলতে চাচ্ছে। কি বলেছে দেখি। এইটাও সরকারি আচরণ বিধিমালা, কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর 17 নং অনুচ্ছেদে, এই 17 নং বিধিতে বলা আছে। 17 নঙে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিধি 10-এ বলা ছিল কি ধার গ্রহণ সম্পর্কে বলা ছিল, মূল্যবান সামগ্রী হস্তান্তর সম্পর্কে বলা ছিল 11-তে, তাই না? সম্পত্তির ঘোষণা সম্পর্কে বলা ছিল 13-তে। আর এই 17 নম্বরে বলা আছে এই ব্যক্তিগত ব্যবসা বা অন্য এই চাকরির পাশাপাশি অন্য চাকরি করতে পারবেন কিনা সেই ব্যাপারে বলেছে। কি বলেছে লক্ষ্য করি। সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত ব্যবসায় জড়িত হতে অথবা কোনো চাকরি বা কোনো কার্য গ্রহণ করতে পারবেন না। এখানে বলছে যে সরকারের অনুমোদন ব্যতীত কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত ব্যবসা করতে পারবেন না, অন্য কোনো চাকরিও করতে পারবেন না এবং অন্য কোনো কাজ গ্রহণও করতে পারবেন না। বিষয়টিকে খেয়াল রাখতে হবে, সরকারকে অবহিত করতে হবে। এখানে সরকারের অনুমোদন দিতে হবে, সরকার তখন দেখবে কোন জায়গায় অনুমতি দেওয়া যায় কোনটা যায় না। উল্লেখ্য যে নন গেজেটেড কোনো কর্মচারী সরকারের পূর্বানুমোদন ছাড়া তার পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা চালাতে পারবে। ওই যেখানে একটি কথা বলা আছে যে সমস্ত কর্মচারী নন গেজেটেড ওনারা তার পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা চালাতে পারবেন, এই বিষয়টি বলে দিছে। কিন্তু কোনো সরকারি কর্মচারী অনৈতিকভাবে ধর্মীয়, সামাজিক বা দাতব্য প্রকৃতির কর্মে বা সময়ে সময়ে শিল্প ও সাহিত্যকর্মে সরকারি কাজের ব্যাঘাত না ঘটিয়ে এই অংশগ্রহণ করতে পারবেন। এই যেখানে একটা কথা বলা আছে ধর্মীয় কোনো কাজ, সামাজিক বা দাতব্য মানে কি দান সংক্রান্ত কোনো কাজ বা সময়ে সময়ে শিল্প সাহিত্য কর্ম সংক্রান্ত কোনো কাজে এই সরকারি কাজের ব্যাঘাত না ঘটিয়ে তিনি অংশগ্রহণ করতে পারবেন, সে কথা বলেছেন। কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ছাড়া পরিবারের সদস্যদের তার এখতিয়ারাধীন এলাকায় ব্যবসা চালাতে অনুমতি দিতে পারবেন না। এই যে তিনি নিজে তো ব্যবসা পরিচালনা করতে পারবেনই না, পাশাপাশি নিজের যারা পরিবারের সদস্য তাদেরও তার আওতাধীনে যে এলাকা আছে সে এলাকায় ব্যবসা করার অনুমতি দিতে পারবেন না, সে কথা বলেছে। তো এইগুলি না আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আরেকটি বিষয় খেলাধুলা সম্পর্কে, বিনোদন সম্পর্কে একটা বিষয় বলা আছে। তবে এই যে এই বিধিতে খেলাধুলা বিনোদনমূলক ক্লাবের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে আমরা অনেক সময় বিনোদনমূলক ক্লাবের সদস্য হই, তাই না? তারপরে খেলাধুলার ক্ষেত্রে আমরা অনেক সময় বিশেষ করে বিনিয়োগ বা কোনো কিছু অনুদান দিয়ে থাকে, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এই বিধি। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি যে 73 নম্বর প্রশ্ন বলেছে রাজনীতিতে অংশগ্রহণ, অর্থাৎ একজন সরকারি কর্মচারী রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, তাই না? সেই বিষয়ে এই 10 বার এসেছে প্রশ্নটি বিগত পরীক্ষায়। তো এখানে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 25-এর 1-এ বলা আছে রাজনীতিতে অংশগ্রহণ সম্পর্কে। 25-এর 1-এ বলা আছে, কি বলা আছে? রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো সংগঠনের সদস্য হতে বা যুক্ত হতে পারবেন না।
স্পষ্ট বলা আছে এখানে যে রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না এবং রাজনৈতিক দলের কোনো সংগঠনেরও সদস্য হতে পারবেন না এবং যুক্ত থাকতে পারবেন না বলা আছে। বাংলাদেশ বা বিদেশি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি অংশগ্রহণ করতে পারবেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সহায়তা করতে পারবেন না। এখানে বলা হয়েছে নিজে অংশগ্রহণ করতে পারবেন না, সহায়তা করতে পারবেন না। এই বিধি 25-এ বলা আছে আচরণ বিধিমালা। যদি এই বিধি অমান্য করে তাহলে সেই আচরণ শৃঙ্খলা ভঙ্গের দায়ে দণ্ডিত হবেন। এই বিষয়গুলি ছাড়া আরও কিছু তথ্য আছে, সেগুলি আমরা বই পড়লে পাবো। মেন বিষয়গুলি আমি যে বিধিতে যেটা বলা আছে সেটা আলোচনা করার চেষ্টা করেছি। এবার আসি নির্বাচনে অংশগ্রহণ। এইটা 11 বার এসছে প্রশ্নটি টিকা আকারে। তা আবার যদি আসে, এইটাও কিন্তু এই যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-এর বিধি 25-এর 3-এ 25-এর 1-এ বলা ছিল রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না, তাই না? সে সম্পর্কে বলা ছিল। আর 25-এর 3-এ বলা আছে যে নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে। এখানে কি বলা আছে লক্ষ্য করি। সরকারি কর্মচারী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বা অন্য কোনো আইনসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, প্রচারণা চালাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না, প্রভাব খাটাতে পারবেন না। স্পষ্ট করে বলা আছে এখানে 25-এর 3-এ। ঠিক আছে, এছাড়াও আরও কিছু কথা বলা আছে। যদি তিনি বা যদি কোনো সরকারি কর্মচারী ভোটারদের উদ্দেশ্যে কোনো বক্তৃতা দেন, লিফলেট বিতরণ করেন এবং জাতীয় নির্বাচনে অথবা অন্য কোনো আইনসভায় নির্বাচিত হিসেবে নিজেকে ঘোষণা দেন, তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বা অন্য কোনো আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে। এখানে আরও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে ভোটারদের উদ্দেশ্যে যদি বক্তৃতা দেন, লিফলেট বিতরণ করেন, জাতীয় নির্বাচন বা অন্য কোনো আইনসভার নির্বাচনে তিনি প্রার্থী ঘোষণা করেন নিজেকে, অথবা তাহলে এইগুলো যদি করেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে। এই বিধিতে বলা আছে, তাই না? সরকারি চাকরিজীবীদের এই যে চাকরিজীবী সমিতির সদস্য পদ গ্রহণ করতে পারবেন কিনা, সদস্য পদে অংশগ্রহণ করতে পারবেন কিনা, তাই না? 5 বার প্রশ্নটি এসেছে এইখানে। এই যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-এর বিধি 29-এ বলা আছে এই সম্পর্কে। কি বলা আছে? শর্ত সাপেক্ষে চাকরিজীবী সমিতির সদস্য, প্রতিনিধি বা কর্মকর্তা হতে পারবেন। শর্ত আছে। শর্তসমূহ কি কি? শর্ত হচ্ছে সমিতির সদস্য পদ এবং কার্যনির্বাহী পদসমূহ কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এটি সরকারি কর্মচারীদের কল্যাণে বা সরকারি কর্মচারীদের একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এই সমিতি কোনো রাজনৈতিক দল, এই যে এখানে স্পষ্ট করে এই কথাটা বলা আছে, এই সমিতির কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের কোনো সংগঠনের সাথে জড়িত থাকতে পারবেন না এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। রাজনৈতিক সংগঠনের যদি সমিতি হয় সেখানে অংশগ্রহণ করতে পারবেন, স্পষ্ট বলা আছে। এবং এই সমিতি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বা অন্য কোনো আইনসভার নির্বাচনে, স্থানীয় সংস্থা বা কর্তৃপক্ষের কোনো নির্বাচনে এই প্রার্থী হিসাবে নির্বাচনের কোনো ব্যয়ভার বা প্রদান করতে পারবেন না আর কর্তৃপক্ষের কোনো প্রার্থীর জন্য। অর্থাৎ এখানে বলেছে এই সমিতি যে সমিতিতে আমি সদস্য হতে চাই, সেই সমিতির বিশেষ করে মাধ্যমে কোনো সংস্থা বা নির্বাচনের কোনো ব্যয়ভার বহন করতে পারবে না, নির্বাচনের কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না, ভোটার তালিকাভুক্তির ব্যাপারে বা প্রার্থীর মনোনয়নের ক্ষেত্রে কোনো সাহায্য বা দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। এই যেখানে বলা আছে একটা কথা, ভোটার তালিকার ব্যাপারে বা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিশেষ করে তিনি সাহায্য করতে পারবেন না, তাই না? এবং এই সমিতি আর একটা বিষয় আছে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বা অন্য কোনো আইনসভা নির্বাচনে বা স্থানীয় সংস্থা বা কর্তৃপক্ষের কোনো নির্বাচনে কোনো ব্যয়ভার বহন করতে পারবে না এই সমিতি। তাহলে সমিতিতে অংশগ্রহণ করার আগে দেখতে হবে এই সমিতি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডে অর্থ প্রদান করে কিনা, ব্যয়ভার বহন করে কিনা, খেয়াল রাখতে হবে। যদি করে তাহলে সেখানে অংশগ্রহণ করা যাবে না। কোনো ট্রেড ইউনিয়নের ব্যয় নির্বাহের জন্য কোনো অর্থ বা চাঁদা প্রদান করা যাবে না। এখানে কোনো ট্রেড ইউনিয়নের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রেও এই চাঁদা প্রদান করতে পারবে না, এগুলো বলে দিয়েছে।
এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব, পরীক্ষায় আসলে পরে আমরা সুন্দর করে আরও লিখতে পারবো। আর বই পড়লে আমরা ভালো পারবো, তাই না? বই তো পড়তে হবে, এর পাশাপাশি বই পড়তে হবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে শাস্তিমূলক অবসর। শাস্তিমূলক অবসর, এই প্রশ্নটি একবার এসেছিল ইতিপূর্বে। তো সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 বিধি 3-এ শাস্তিমূলক অবসর সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? নিয়োগকারী কর্তৃপক্ষ বিভাগীয় কার্যধারার দোষী সাব্যস্ত কোনো কর্মচারীকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী বিভিন্ন কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বাধ্যতামূলক অবসর প্রদান করতে পারেন। অর্থাৎ এখানে বলা আছে নিয়োগকারী কর্তৃপক্ষ বিভাগীয় কার্যধারার যদি দোষী সাব্যস্ত হন কোনো কর্মচারী, তাহলে এই 2018 সালের যে শৃঙ্খলা ও আপিল বিধিমালা আছে তার আলোকে এই বাধ্যতামূলক অবসর পাঠাতে পারবেন। এখন এই বিষয়গুলি যে সমস্ত অপরাধ, সে অপরাধগুলি কি কি? সেগুলি হচ্ছে যে অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের কোনো সম্ভাবনা না থাকে, অসদাচরণের যায় দূষিত হন। অসদাচরণ সম্পর্কে কিন্তু শৃঙ্খলা আপিল বিধিমালা 2018-তে বলা আছে, সেই ক্ষেত্রে সেই আচরণগুলি অসদাচরণ হবে। ডিজার্শনের যায় দায় দূষিত হন, দুর্নীতি পরায়ণ হন বা দুর্নীতির অভিযুক্ত হন। এবং ইতে বলা আছে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত হবে বলে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ থাকা। এই সমস্ত বিষয়গুলি এই অপরাধ হিসেবে গণ্য হবে। এই সমস্ত অপরাধগুলির কারণে বাধ্যতামূলক অবসর প্রদান করতে পারবেন, বিশেষ করে এই শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 অনুযায়ী বিধি 3-এ বলা আছে, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঐচ্ছিক অবসর, যাকে এলপিআর বলে। এলপিআর এর পূর্ণরূপ হচ্ছে লিভ প্রিপারেশন ফর রিটায়ারমেন্ট। এই প্রশ্নটি 3বার এসেছে বিগত পরীক্ষায়। তো এলপিআর আর পিআরএল কিন্তু এক না। পিআরএল সম্পর্কে পূর্বে আলোচনা করেছিলাম। এলপিআর হচ্ছে ঐচ্ছিক অবসর নেওয়া, তাই না? যে সরকারি চাকরি আইন 2018 এর ধারা 44-এ ঐচ্ছিক অবসর বা এলপিআর সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? এলপিআর অবসর প্রস্তুতিমূলক এটি একটি ছুটি এবং সরকারি চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণের অভিপ্রেত বা ইচ্ছা পোষণ করতে পারেন। তবে এখানে যে তারিখে অবসর গ্রহণ করতে চান তার ন্যূনতম 30 দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে চাকরি হতে অবসর গ্রহণের অভিপ্রায় লিখিতভাবে ব্যক্ত করতে পারবেন বা অবসর গ্রহণ করতে পারবেন। এই যে এখানে বলেছে মেন বিষয় যে 25 বছর চাকরি পূর্ণ হওয়ার পর যে কোনো সময় একজন সরকারি কর্মচারী চাকরি হতে ঐচ্ছিক অবসর বা এলপিআরে যেতে পারবেন, ঠিক আছে? এবং সেক্ষেত্রে 30 দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট চাকরি হতে অবসর গ্রহণের বিষয়টি লিখিতভাবে ব্যক্ত করবেন, অবসরের জন্য আবেদন করবেন। এবং এখানে একটি বিষয়, ব্যক্তকৃত অভিপ্রায় চূড়ান্ত হিসাবে গণ্য হবে এবং তা সংশোধন বা প্রত্যাহার করা যাবে না। একবার আবেদন করার পর সেটি চূড়ান্ত হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করতে পারবেন না, সে কথা বলছে। এখানে আরও বলা হয়েছে কিছু শর্ত আছে। চাকরির মেয়াদ কমপক্ষে 25 বছর পূর্ণ হতে হবে। ছুটিতে যাওয়ার তারিখের কমপক্ষে 30 দিন পূর্বে কর্তৃপক্ষের নিকটে অবসর গ্রহণ করার জন্য আবেদন করতে হবে। একবার নোটিশ দিলেই নোটিশ আর প্রত্যাহার করা যাবে না। ছুটিতে যাওয়ার সম্ভাব্য তারিখ অবসরের আবেদনে উল্লেখ করতে হবে। ছুটির মেয়াদ অবসর তারিখ উল্লেখ করতে হবে, ছুটির মেয়াদ এবং ছুটির প্রাপ্যতার সনদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এখানে না একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে পরবর্তীতে যদি বিধি সংশোধন হয় তাহলে সেই বিধি মোতাবেক আবার এই যে 25 বছরটা যদি কমে বা বাড়ে সেই ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, ঠিক আছে? পরের প্রশ্নটি হচ্ছে বাধ্যতামূলক অবসর। এই প্রশ্নটি 17 বার এসেছে। এটা মূলত শাস্তিমূলক ব্যবস্থা স্বরূপ এই ধরনের অবসরে পাঠানো হয়। লক্ষ্য করি, সরকারি কর্মচারী আইন 2018 এর 45 ধারা অনুযায়ী এই বাধ্যতামূলক অবসর পাঠানো হয়ে থাকে, যাকে বাধ্যতামূলক অবসর বলা হয়। এখানে বিষয়টি হচ্ছে কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর
পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনোরূপ কারণ দর্শানো নোটিশ ছাড়াই চাকরি থেকে অবসরে পাঠাতে পারেন বা অবসর প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে। এবং এখানে দুটি বিষয় প্রবিধানযোগ্য বা দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জনস্বার্থে, আরেকটি হচ্ছে কোনোরূপ কারণ দর্শানো ছাড়া। তবে যে সকল কর্মচারী 25 বছর যাবৎ নিষ্ঠার সাথে আইন কানুন মেনে চাকরি পালন করলো, সেক্ষেত্রে 25 বছর পূর্তিতে যে হঠাৎ করে তাকে জনস্বার্থে যদি পাঠানো হয় অবসরে, তাহলে এটি একটু কষ্টের হয় অনেকের, তাই না? আচ্ছা, এখানে একটি বিষয়, সেটা হচ্ছে সরকারি কর্মচারী যদি চাকরি জীবনে অদক্ষ হন, দুর্নীতিপরায়ণ হন, রাষ্ট্রের সাথে কোনো ক্ষতিকর কাজ করে থাকেন, বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 বিধির সুনির্দিষ্ট বিধান থাকে, সেক্ষেত্রে এই হতে পারে। তবে তা না হলে যদি শুধুমাত্র এই সরকারি চাকরি আইন 2018-45 ব্যবহার করে বাধ্যতামূলক অবসর দেওয়াটা অনেক সময় জনস্বার্থে বলে বিবেচনা করা কঠিন হয়, তাই না? বিবেচনা হয় না আর কি, যায় না আর কি। অর্থাৎ কোনো কারণ না দর্শিয়ে বিষয়টি চরম বিবর্তনমূলক বলে বিবেচিত হয়। কারণ দর্শানোর নোটিশ ছাড়া কাউকে পাঠাই দিবে চাকরি থেকে, এটা আসলে একটু কষ্টদায়ক হয়। তো যাই হোক, আমরা চেষ্টা করব সঠিকভাবে দায়িত্ব পালন করার, যাতে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা শৃঙ্খলা ভঙ্গের কোনো কিছু না থাকে। তো প্রিয় সুধীবৃন্দ, এই যে বিধিবিধানগুলি অনেক সময় পরিবর্তন হয়, পরবর্তী যদি পরিবর্তন হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। তো পরের যে বিষয়টি, সেটা হচ্ছে অক্ষমতাজনিত অবসর। অক্ষমতাজনিত অবসরটা হচ্ছে এটাও সরকারি চাকরি আইন 2018-46 বলা আছে। এই যে লক্ষ্য করি, সরকারি চাকরি আইন 2018 এর 46 ধারায় অক্ষমতাজনিত অবসর সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? কোনো সরকারি কর্মচারী শারীরিক বা মানসিক অসামর্থ্য বা বৈকল্যের কারণে সরকারি কর্ম সম্পাদনে বিশেষভাবে নিজেকে অক্ষম মনে করলে বা চাকরি হতে অবসর গ্রহণের জন্য আবেদন করতে পারেন তিনি, যদি অক্ষম মনে করেন। তো এতদ উদ্দেশ্যে গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হলে সরকার বা ক্ষেত্রমতে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ করে তাকে অক্ষমতাজনিত কারণে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে। অর্থাৎ এখানে বলেছে যে মেডিকেল বোর্ড কর্তৃক তাকে যদি স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হয়, তাহলে তাকে অক্ষমতাজনিত কারণে চাকরি থেকে অবসর করাতে পারবেন, এই বিষয়টি বলেছে। সরকারি দায়িত্ব পালনের কারণে কোনো সরকারি কর্মচারী শারীরিক বা মানসিক অক্ষমজনিত কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হলে বিধি অনুযায়ী যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ বা সুবিধা প্রদানের বিধিবিধান প্রণয়ন করতে পারবে। সরকারি কাজ করতে যেয়ে কেউ যদি, দায়িত্ব পালন করতে যেয়ে যদি অক্ষম হয়, তাহলে সেক্ষেত্রে আর্থিক সুবিধাটি তাকে প্রদান করার মাধ্যমে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা, মানে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে, সে কথা বলতে। এবার আসে চুক্তিভিত্তিক নিয়োগ। এই প্রশ্নটি 2বার এসেছিল পরীক্ষায়, ঠিক আছে? চুক্তিভিত্তিক নিয়োগ বলতে বোঝায় সাধারণত এই যে এই যে সরকারি চাকরি আইন আছে 2018-49 চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কে বলা হয়েছে, বিধি বা আইন 49-এ কি বলা হয়েছে লক্ষ্য করি। যে সকল ক্ষেত্রে তুলনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন টেকনিক্যাল বিষয়ে বিশেষজ্ঞ পাওয়া দুষ্কর, সেই ক্ষেত্রে এই রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে। কাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে সেটাও বলা আছে। এই যে বিধি 43 অনুযায়ী একজন সরকারি কর্মচারী তার বয়স যদি 59 বছর পূর্তিতে এবং একজন মুক্তিযোদ্ধা 60 বছর পূর্তিতে অবসর গ্রহণ করতে পারবেন, তাই না? এবং অবসর গ্রহণের পর এই আইনের 49 মতে রাষ্ট্রপতি জনস্বার্থে বা কোনো কর্মচারীকে চাকরি হতে অবসর গ্রহণের পর এই চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করতে পারবেন। অর্থাৎ একজন, আমরা জানি যে চাকরির বয়স আমরা জানি 59, সাধারণের ক্ষেত্রে, মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 60 বছর, তাই না? এরপরেও সরকার মনে করলে অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করতে পারবেন রাষ্ট্রপতি, জনস্বার্থে রাষ্ট্রপতি এটা পারবে। এক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় আরও লক্ষ্য করি। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী
অবসরোত্তর ছুটি ভোগরত থাকলে উক্ত ছুটি স্থগিত থাকবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ সমাপ্তির পর উক্ত অবসরোত্তর ছুটি বা তৎসংশ্লিষ্ট সুবিধা ভোগ করা যাবে। এখানে বলেছে কেউ যদি এই অবসরোত্তর ছুটিতে চলে যায়, তা সেই অবস্থায় যদি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাহলে ওই অবসরোত্তর ছুটির যে সুবিধা এটা স্থগিত থাকবে এবং পরবর্তীতে আবার যখন চুক্তিভিত্তিক নিয়োগের সমাপ্তি ঘটবে তখন তিনি সেই অবসরোত্তর ছুটিটা পাবেন। যে সকল ক্ষেত্রে মন্ত্রণালয়, বিভাগ, পরিদপ্তর বা সংস্থাসমূহ তুলনাত যোগ্যতা, দক্ষতা সমূহ, টেকনিক্যাল বিষয়ে কোনো বিশেষজ্ঞ পাওয়া দুষ্কার হয়, কেবল সেই সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন করে চুক্তিভিত্তিক পুনরায় নিয়োগের ব্যবস্থা প্রদান করতে পারে বা করা যেতে পারে, সেই বিষয় সম্পর্কে বলা হয়েছে। তো এইগুলোর পাশাপাশি আমরা আরও বই পড়লে যেগুলি জানতে পারবো, লেখার চেষ্টা করব। তো এইগুলি লিখলেও অন্তত আমরা ফুল মার্কস পাবো আমি আশা করি। এবার আসি প্রাপ্যতাবিহীন ছুটি। ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা 9 বার এসেছে, তাই না? প্রাপ্যতাবিহীন ছুটি, এই যে নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 5-এর 1-এ প্রাপ্যতাবিহীন ছুটি সম্পর্কে বলা আছে। প্রাপ্যতাবিহীন মানে কি? আমার পাওনা নাই। প্রাপ্য মানে পাওয়ার যোগ্য, তো আমি পাওয়ার যোগ্য না, তারপরে ছুটি নিচ্ছি ভবিষ্যতের সমন্বয়ের শর্তে, এই ধরনের ছুটিকে প্রাপ্যতাবিহীন ছুটি বলে। তো আমরা এইভাবে লিখতে পারি, বিধি মোতাবেক যেটা বলেছে সেটা হচ্ছে ছুটি পাওনা না থাকা সত্ত্বেও একজন স্থায়ী কর্মচারীকে ভবিষ্যতের সমন্বয়ের শর্তে, এই যে হলুদ কালার দিয়ে লেখা আছে, ভবিষ্যতের সমন্বয়ের শর্তে বিশেষ কোনো ব্যক্তিগত বিশেষ কোনো কারণে অথবা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে যে অবসরোত্তর ছুটির ক্ষেত্রে অবসরোত্তর ছুটি ব্যতীত যে ছুটি দেওয়া হয় তাকে বলা হয় প্রাপ্যতাবিহীন ছুটি। অর্থাৎ প্রাপ্যতাবিহীন ছুটি কিন্তু অবসরোত্তর ছুটির সময় হবে না, তাই না? সেই জন্য বলছে অবসরোত্তর ছুটি ব্যতীত। এবং মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে এই ছুটি সর্বোচ্চ 12 মাস, আর মেডিকেল সার্টিফিকেট ব্যতীত 3 মাস অর্ধ গড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ প্রাপ্যতাবিহীন ছুটি যখন পাবে তখন অর্ধেক বেতন পাবে। এবার আসি অসাধারণ ছুটি। প্রশ্নটি 12 বার এসেছে। অসাধারণ ছুটিটাও এই নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 9-3-এ অসাধারণ ছুটি সম্পর্কে বলা আছে। এটি একটি বিশেষ ছুটি। অসাধারণ ছুটি সম্পর্কে কি বলেছে? অসাধারণ ছুটি হলো সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট একটি বিশেষ ছুটি, যা সাধারণত তখনই মঞ্জুর করা হয় যখন কর্মচারী অন্যান্য ছুটি যেমন অর্জিত ছুটি, অসুস্থতা ছুটি, নৈমিত্তিক ছুটি নিতে সক্ষম নন বা নিতে পারে না। সেই ক্ষেত্রে এই ছুটির বিশেষ করে মঞ্জুর করা হয়ে থাকে। অসাধারণ ছুটির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই ছুটিতে কোনো বেতন পাবে না। এই ছুটিতে যখন যাবে তখন কিন্তু বেতন পাবে না, বিষয়টি বিনা বেতনে ছুটি, তাই না? এবং এটি অনুমোদিত হলে সরকারি ধারাবাহিকতার বজায় থাকে, এটি অনুপস্থিত হিসেবে গণ্য হয় না। অর্থাৎ এটির জন্য সরকারি ধারাবাহিকতার কোনো ব্রেক হয় না, সে কথা বলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এই ছুটি নেওয়া যায় না। অর্থাৎ এটা কিন্তু অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া আমি ইচ্ছে হলো না গেলাম না, এরকম না, অনুমোদন নিতে হবে। বিশেষ প্রয়োজনে দীর্ঘমেয়াদী অসুস্থতা, উচ্চশিক্ষা বা পারিবারিক কারণে এই ধরনের এই অসাধারণ ছুটি বিশেষ করে অনেকে নিয়ে থাকে। বা অসাধারণ ছুটির অনেক সময় মেয়াদ বাড়ানো যায়, তাই না? এই অসাধারণ ছুটি সম্পর্কে আরও কিছু তথ্য আছে, কিন্তু অসাধারণ ছুটির শর্তাবলী সম্পর্কে এখানে আরও যেগুলি বলা আছে সেগুলি হচ্ছে যে অসাধারণ ছুটি শুধুমাত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন সাপেক্ষে গ্রহণযোগ্য। সাধারণত একবারে সর্বোচ্চ 5 বছর অসাধারণ ছুটি মঞ্জুর করা যেতে পারে, তবে বিশেষ পরিস্থিতিতে একটি বাড়ানো যেতে পারে। সর্বোচ্চ 5 বছর। কোনো কর্মচারী যদি অন্যান্য ছুটি যেমন অর্জিত ছুটি, অসুস্থতা ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তারপরেও অনুপস্থিত থাকতে চান, তবে তিনি অসাধারণ ছুটির জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ নৈমিত্তিক ছুটি সহ অন্যান্য ছুটি আমার শেষ, কিন্তু আমি ছুটিতে যেতে চাই কোনো কারণে, বিশেষ কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে অসাধারণ ছুটির জন্য আবেদন করতে পারেন, সে কথা বলছে। এবং অসাধারণ ছুটির কিছু সাধারণ ব্যবহার রয়েছে, তাই না? শারীরিক মানসিক অসুস্থতার কারণে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকতে হলে এই অসাধারণ ছুটি নিয়ে থাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে অসাধারণ ছুটি নিয়ে থাকে। আর এই ছুটিতে তো বেতন পাবে না, কিন্তু এই ছুটি যখন ভোগ করবে তখন কিন্তু বেতন পাবে না, বারবার বলছে বিষয়টা। পারিবারিক বা ব্যক্তিগত জরুরি কারণে এই ছুটি নিয়ে থাকে, সাধারণ ছুটির মধ্যে ভোগ করে থাকে। এবং যদি সরকারি কোনো বিশেষ কাজে নিযুক্ত হতে চান, তবে অনুমোদন সাপেক্ষে এই ছুটি নিতে হবে। যদি কর্মচারী বিশেষ কোনো কাজে নিযুক্ত থাকতে চান, তাহলে এই ছুটি নিতে পারে। এখন এই অসাধারণ ছুটির কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন এই যে প্রথমে বললাম বেতন ভাতা দেওয়া হবে না তাকে, এবং এই ছুটি অনুমোদিত না হলে অনুপস্থিতি শৃঙ্খলা দায়ে দূষিত হবেন।
এবং নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর 9(3) অনুযায়ী যথাযথ এই অসাধারণ EOL মানে এক্সট্রা অর্ডিনারি লিভ বলা হয় আর কি, সরকারি কর্মচারীদের জন্য এটি বেতনবিহীন সাপেক্ষে অনুমোদন সাপেক্ষে ছুটি হিসেবে বিশেষ ছুটি গণ্য করা হয়। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব, পরীক্ষা যদি আসে এগুলোর পাশাপাশি আমরা আরও সুন্দর করে লেখার চেষ্টা করব, ইনশাল্লাহ ভালো মার্কস পাবো।